আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতে HTML এবং CSS এর কমন যে সিনট্যাক্সগুলো সেগুলো সব কভার করেছি। আর আমরা কিছু লেআউট ডিজাইন করতেছি CSS দিয়ে। তো CSS এর কিছু ইম্পর্ট্যান্ট প্রপার্টি আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা চেষ্টা করব সেগুলো একটু পড়ার। যেমন তার ভিতরে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি যেটা আমাদের প্রায় সব জায়গায় দরকার হয়। তো এটা হলো ডিসপ্লে। তো ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এখানে দেখেন কি বলছে, দ্য ডিসপ্লে প্রপার্টি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট CSS প্রপার্টি ফর কন্ট্রোলিং লেআউট। মানে কোনো লেআউটকে কন্ট্রোল করার জন্য ডিসপ্লে প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর কি বলছে, এটা আসলে কি কাজ করে, দ্য ডিসপ্লে প্রপার্টি স্পেসিফাইজ ইফ হাউ অ্যান এলিমেন্ট ইজ ডিসপ্লে। মানে কখন বা হচ্ছে কিভাবে একটা প্রপার্টি ডিসপ্লে মানে দেখা যাবে কি যাবে না, কিভাবে হবে সেটা ডিফাইন করবে এই ডিসপ্লে। ঠিক আছে, এভরি HTML এলিমেন্ট হ্যাজ এ ডিফল্ট ডিসপ্লে ভ্যালু ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ এলিমেন্ট ইট ইজ। এটা আমরা আগে পড়ে আসছিলাম, বলছে প্রত্যেকটা HTML এলিমেন্টে একটা ডিফল্ট ডিসপ্লে সেট করা থাকে, আর এটা ডিপেন্ড করে যে সেটা কি ধরনের এলিমেন্ট তার উপরে। ঠিক আছে, তো ডিসপ্লে সাধারণত কি জিনিস যদি আমরা কথা বলি, তাহলে আমরা HTML দেখার সময় ব্লক লেভেল একটা কথা পড়ে আসছিলাম, তাই না? যে একটা এলিমেন্টের লেভেলিং মনে আছে সবার? HTML এ আমরা লেভেলিং পড়ছিলাম। তো সেই লেভেলটা কি কি ছিল? আমরা বলছিলাম যে আমাদের যতগুলো এলিমেন্ট হতে পারে HTML এ, প্রত্যেকটা এলিমেন্ট দুইটার যে কোনো একটা লেভেলে থাকে। হয়তো সেটা ব্লক লেভেল এলিমেন্ট অথবা সেটা ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, তো ব্লক লেভেল এলিমেন্ট কি জিনিস সেটা আমরা জানি, যে ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড টেক্স আপ দ্য ফুল ওয়াইড অ্যাভেলেবল। যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গা সে পুরোটা দখল করবে এবং অলওয়েজ নিউ লাইন থেকে শুরু হবে। তার মানে এই কোনো একটা এলিমেন্ট তার একটা এলিমেন্টের পাশের থেকে শুরু হবে না, সবসময় লেফট থেকে শুরু হবে এবং রাইট পর্যন্ত সে যতটা জায়গা অ্যাভেলেবল ফাঁকা পাবে, মানে তার প্যারেন্টে যতটুকু জায়গা ডিক্লেয়ার করা থাকবে পুরো জায়গাটা দখল করবে। এটা আমরা ব্লক লেভেলে যখন HTML দেখছিলাম তখনও পড়ে আসছি, যে একটা ব্লক লেভেল নিজে অন্য একটা এলিমেন্টের জায়গায় যায় না, আর কোনো এলিমেন্টকে সেই এলিমেন্টের ভিতরে আসতেও দেয় না। যেমন কোনগুলো আমরা HTML পড়ার সময় অনেক লম্বা একটা লিস্ট দেখছিলাম, তাই না? তো এখানেও কয়েকটা দেয়া আছে, ডিভ H1 থেকে H6, মানে প্রত্যেকটা হেডিং, প্যারাগ্রাফ, ফর্ম, হেডার, ফুটার, সেকশন, এগুলো হচ্ছে সব ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, তো আমরা এটা পড়ার সময় আমরা হচ্ছে HTML যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে এটা হচ্ছে বাই ডিফল্ট তো ব্লকটা ব্লকই থাকে, কিন্তু আমাদের অনেক সময় এরকম দরকার হতে পারে যে কোনো একটা এলিমেন্টকে অন্য কোনো এলিমেন্টের সাথে পাশে বসানো বা একটা এলিমেন্টকে ওভারল্যাপিং করা এরকম লাগতে পারে, তাই না? তো এইটা করা যাবে CSS দিয়ে। আমরা তখন বলে আসছিলাম যে আমরা যখন CSS দেখব তখন আমরা দেখব CSS দিয়ে এটা কিভাবে কন্ট্রোল করা যায়। তো আমরা এখন CSS এ সেটা নিয়ে দেখব যে কিভাবে CSS দিয়ে একটা ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে ট্রান্সফার করা যায়, আবার কোনো ইনলাইন এলিমেন্টকে ব্লক করা যায়। আচ্ছা, তো ইনলাইন এলিমেন্ট সম্পর্কে আমরা জানি যে এটা হচ্ছে নতুন লাইন থেকে শুরু হয় না এবং সে যতটুকু জায়গা লাগবে শুধুমাত্র ততটুকু জায়গা দখল করবে। ঠিক আছে, আর HTML ইনলাইন এলিমেন্ট কি কি হতে পারে তার কয়েকটা এক্সাম্পল। আরেকটা জিনিস এখানে থাকতে পারে, সেটা হলো ডিসপ্লে নান। বলছে ডিসপ্লে নান ইজ কমনলি ইউজড উইথ জাভাস্ক্রিপ্ট টু হাইড and show element without deleting and recreating them.
Take a look at our example on this page if you want to know more. আচ্ছা ঠিক আছে, আমরা দেখব, সমস্যা নেই। বলতেছে যে এটা একটা হচ্ছে কি কারণে ব্যবহার করা হয়, যে হাইড এবং শো করতে কোনো এলিমেন্টকে উইদাউট ডিলিটিং অ্যান্ড রিক্রিয়েটিং দেম। তার মানে আমি এই যদি এইটাকে হাইড করে দিই তাহলে এটা পুরো ডিলিট হয়ে যাবে না, শুধু দেখা যাবে না, ডিলিট হবে না। আবার যদি আমি সেটাকে শো করি, কিছু বলতে চাচ্ছিলেন? তাহলে ব্যাপারটা কি হচ্ছিল, যদি আমরা কোনোটা সাপোজ এখন ডিসপ্লে, এটা তো ডিসপ্লেতে আছে তাই না, সাপোজ এই লেখাটা এটা তো ডিসপ্লেতে আছে বলেই আমরা দেখতে পাচ্ছি, ডিসপ্লে নান হলে কি হবে, সেটা দেখা যাবে না। সহজ কথা, কোনো এলিমেন্ট ডিসপ্লে নান মানে সেটাকে আর দেখা যাবে না। তো বলছে ডিসপ্লে নান যদি আমরা করি তাহলে সেটা একবারে ডিলিট হয়ে যাবে না। আবার আমরা যদি সেটাকে ডিসপ্লে সাপোজ ব্লক করি, মানে আবার যদি দেখাতে চাই তখন কি হবে, সেটা নতুন করে ক্রিয়েট হবে না, রিক্রিয়েটিং হবে না। মানে যেটা ছিল শুধুমাত্র সেটা দেখা যাবে আর যাবে না, এই অবস্থার ভিতর থাকবে, সেটা একবারে মুছে যাবে না, আবার সেটা নতুন করেও হবে না। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা দেখেন, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা জানি যে ইউএল, সাপোজ এলআই, তারপর ডিপ, তারপরে হেডার ফুটার সেকশন, এগুলো হলো আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? কিন্তু যদি আমরা এই এলআইকে এখানে যদি ইনলাইন ডিসপ্লে ইনলাইন করে দেওয়া হয়, তাহলে দেখেন আমাদের যে আউটপুটটা আসবে সেটা পাশাপাশি আসার কথা। ইন্টারনেটের প্রবলেম করতেছে। দেখেন এই এলআইগুলো ন্যাচারালি যদি আমি এটা না দিতাম তখন কি হইতো, তখন দেখেন এটা তো এইভাবেই আসা উচিত তাই না, কারণ এটা কি থাকে, ডিসপ্লে ব্লক থাকে। তো আমরা যদি এটাকে কোনো একটা এলিমেন্ট যেটা ডিসপ্লে ব্লক, তাকে যদি আমরা ইনলাইন করতে চাই তখন আমাকে লিখতে হবে ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে? আবার কোনোটা যদি ইনলাইন থাকে, আমি ব্লক করতে চাই, তখন আমাকে লিখতে হবে ডিসপ্লে ব্লক। ক্লিয়ার? আর আরও কয়েকটা প্রপার্টি ইউজ করা যায়, যেমন ইনলাইন ব্লক। তো এটার মিনিং কি? এটার মিনিং হলো, দেখেন একই কাজ করতেছে, কিন্তু এখানে হালকা একটু চেঞ্জ হলো, সেটা দেখা যাচ্ছে না। ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হলো যে দেখা যাবে ইনলাইনে দেখা যাবে, কিন্তু এইটা এই সাপোজ প্রথমটা কি এইচটিএমএল, তাই এইচটিএমএল লেখাটার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা সে দখল করে থাকবে, ওইটার ভিতরে আর কাউকে যেতে দেবে না, ওই জায়গাটা তার জন্য ফিক্সড। এটা আমি যদি বোঝাতে চাই তখন আমি ইনলাইন ব্লক করে দিতে পারি, ঠিক আছে, যে তুমি ইনলাইনে থাকবা কিন্তু আসলে তোমার যতটুকু জায়গা সেটা তুমি দখল করে থাকবা। আচ্ছা, এখন আমরা কোনোভাবে যদি কোনো একটা এলিমেন্টকে শো করাতে না চাই তখন আমরা লিখে দেব ডিসপ্লে নান। দেখেন এখানে কিছু নাই, ঠিক আছে? আবার আমরা যদি ডিসপ্লে ব্লক করে দিই, ব্লক বাই ইনলাইন, ঠিক আছে, যেটা করতে চাই, তো ব্লক, তাহলে দেখেন ব্লক অবস্থায় আবার চলে আসছে, ঠিক আছে? আবার ইনলাইন দিলে ইনলাইনে চলে আসবে। তাহলে আমরা ডিসপ্লে নিয়ে ক্লিয়ার? আচ্ছা, তো এটার সাথে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলো ভিজিবিলিটি হিডেন।
বলছে ভিজিবিলিটি হিডেন অলসো হিডেন অ্যান এলিমেন্ট, হাউএভার দ্য এলিমেন্ট উইল স্টিক টেক আপ দ্য সেম স্পেস অ্যাজ বিফোর। এখানে ব্যাপার যেটা আমরা যদি একটু দেখি, আচ্ছা দেখেন এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রথম যে হেডিংটা সেটা কিন্তু আমার এখানে দেখেন এই সনটা, ঠিক আছে, আমার প্রথম যে হেডিংটা সেটা হলো এই সনটা, আর দ্বিতীয় যে হেডিংটা সেটা দেখেন এই হেডিংটা, কিন্তু এইটা কিন্তু আমার কোথাও লেখা দেখা যাচ্ছে না, আর তার নিচে দেখেন একটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে। এখন মাঝখানে দেখেন, আমি যদি মাঝখানে কিছু নাই থাকে তাহলে এইটা এর নিচে থেকে হওয়া উচিত ছিল না প্যারাগ্রাফটা, ঠিক আছে, কিন্তু দেখেন হচ্ছে না। তার মানে ব্যাপারটা কি হলো, যদি আমরা কোনো এলিমেন্টকে ভিজিবিলিটি হিডেন করে দিই তাহলে সেটা দেখা যাবে না, কিন্তু তার যে জায়গাটা দখল করে যাবে বা তার যে ইফেক্টটা থাকবে সেটা কিন্তু আমাদের পেজে থেকে যাবে। যেমন এই সন যেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এই সনটার জন্য যে জায়গাটা এখানে অ্যালোকেট হয়েছে সে জায়গাটা কিন্তু থেকেই যাচ্ছে, কিন্তু এই সমস্যাটা থাকবে না যদি আমরা ডিসপ্লে ব্লক নান করে দিই, তাহলে এই প্রবলেমটা থাকবে না, মানে তার ইফেক্টটাও থাকবে না, আমাদের পেজে ওই এলিমেন্টের কোনো ইফেক্ট থাকবে না। ক্লিয়ার? তাহলে হিডেন, ভিজিবিলিটি হিডেন আর ডিসপ্লে নানের ভিতরে ডিফারেন্সটা কি? ক্লিয়ার সবাই? আমি ভিজিবিলিটি যদি অফ করে দিই তাহলে শুধু সেই এলিমেন্টটা দেখা যাবে না, কিন্তু সেই এলিমেন্টটার যে ইফেক্টটা থাকার কথা সেটা যে কাজ করতেছিল যতটুকু জায়গা নিচ্ছিল সেটা সেভাবে থাকবে, ঠিক আছে। আর যদি আমরা ডিসপ্লে নান করে দিই তাহলে তার ইফেক্টটাও থাকবে না, সেটা দেখাও যাবে না, কিন্তু ওটা একবারে ডিলিটও হবে না, আবার ডিলিট বলতে রিমুভের কথা বলতেছি, ওটা একবারে রিমুভ হয়ে যাবে না, আবার আমরা যখন ওইটাকে ব্লক বা সাপোজ ইনলাইন করব তখন ওটা রিক্রিয়েটও হবে না, জাস্ট শো করবে, সেটাই বোঝানো হয়েছে। কোনটা এখানে? হ্যাঁ, কি করছে? দেখানোর জন্য করছে। আপনাকে সবগুলো যদি হিডেন করে দিই তাহলে তো কোনো কিছুই দেখা যাবে না। সাপোজ আমি সবগুলো এই জনকে যদি হিডেন করে দিই তাহলে তো সাপোজ এই পি ছাড়া আর কিছুই থাকলো না, তাহলে আবার পিটাকেও যদি করে দিই তাহলে তো দেখা গেল এখানে কিছুই থাকবে না, তাহলে আপনি বুঝবেন কি করে যে এখানে কি হয়েছে? ওটা তো আমার যেটা লাগবে সেটা আমি এভাবে করব, কিন্তু ভিজিবিলিটি হিডেন হচ্ছে কি কাজ করতেছে, কেন ব্যবহার করব, কখন ব্যবহার করতে হবে, আর ডিসপ্লে নান এটা কখন ব্যবহার করতে হবে, এই ডিফারেন্সটা বোঝার জন্য আমরা এটা এভাবে দেখতেছি। বুঝতে পারছেন? জাস্ট আমরা শিখতেছি এটা, যে এটা যদি আমরা এভাবে ব্যবহার করি তাহলে, আমরা যদি সবগুলো অফ করে দিই তাহলে তো আমরা বুঝতেই পারতেছি না। এই মাঝখানেরটা অফ করে দেওয়া হয়েছে, কিন্তু পিটা তারপরেও এই সনের নিচ থেকে আসে নাই। কেন আসে নাই? কারণ এই জায়গাটা কিন্তু অলরেডি সে দখল করে আছে। কোনটা আছে? এই যে সেকেন্ড যে এই সনটা সেটা দখল করে আছে। তার মানে আমরা যদি কখনো ভিজিবিলিটি হিডেন করি তাহলে সেই যে এলিমেন্টটাকে হিডেন করব সেই এলিমেন্টের ইফেক্টটা থেকে যাবে, শুধু দেখা যাবে না। আর যদি আমরা ডিসপ্লে নান করি তাহলে তার ইফেক্টটাও থাকবে না, সেটা দেখাও যাবে না, কিন্তু এটা একবারে রিমুভ হয়ে যাবে না আমার HTML থেকে। আবার দেখা গেল যে আমি যদি ডিসপ্লে ব্লক বা ইনলাইন করে দিই তখন সেটা আবার নতুন করে তৈরি হবে না, যা ছিল তাই থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের আরেকটা ব্যাপার আছে যেটা হলো ম্যাক্স বা মিন। তো এটা আমরা ওয়াইড এবং হাইডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমি এটা নিয়ে একটু আলোচনা করতেছি না, জাস্ট বলে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করে দেখেন। সেটা হলো
আমরা বলে দিতে পারি যে এই একটা সেকশন, সেই সেকশনের মিনিমাম একটা হাইট থাকতে হবে। আমি একটু লিখে দেখাই। মিনিমাম একটা হাইট থাকতে হবে। সাপোজ আমাদের এরকম যদি বলে দিই, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় মিন হাইট। ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে কাজ করতেছে আমি বলতেছি। সাপোজ এখানে মনে করেন একটা ডিভ আছে, আমি এটাও আলোচনা করছি, তারপরে আবার বলতেছি। সাপোজ আইডি মনে করেন বক্স, এই নামে একটা আইডি নিলাম, যেটা একটা বক্স হবে। তাহলে কি হচ্ছে বক্স। এখন আমি কি করলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন তো আমার সেই বক্সটা কি আসছে? আসে নাই, তাই না? কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু বক্সটা কিন্তু এখানে তৈরি হয়েছে, দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ ওই বক্সটার কিন্তু কোনো হাইট নেই। তাহলে হাইটই যদি না থাকে তাহলে সেটা কিভাবে দেখা যাবে, তাই না? এখন মনে করেন আমি যদি একটা হাইট এভাবে দিয়ে দিই, সাপোজ হাইট 20 পিক্সেল, তাহলে দেখেন বক্সটা তৈরি হয়েছে। কিন্তু এখানে সমস্যাটা কি? সমস্যা হলো আমি যদি এখানে মনে করেন যে আমার অনেক বেশি লেখা আছে, দেখেন এই লেখাগুলো বক্সের বাইরে চলে আসছে না? এগুলো মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন আমার এই লেখাগুলো কি হচ্ছে আউট অফ বক্স হয়ে গেছে না? কিন্তু আমি চাচ্ছিলাম কি, লেখাটা যতটুকু থাকবে এই বক্সটাও ততটুকু থাকা দরকার। আবার আমি যদি কিছুই না দিই, লেখাটা যদি কম থাকে, আবার যদি আমি কিছুই না দেই বা কোনো লেখা না থাকে, তাহলে এখানে কালার দেখা যাচ্ছে না। তার মানে আমার একটা হাইট দিতে হবে, কিন্তু আমি চাচ্ছি না যে ওই হাইটটাই ফাইনাল হাইট হোক। আমি একটা হাইট দেব, বলে দিব যে না মিনিমাম এতটুকু হাইট থাকবে, আর যদি ওই হাইটের বেশি হয় তাহলে নিজে নিজে যতটুকু জায়গা যাওয়ার দরকার ততটুকু সে নিজে নিজে যাবে। এই কাজটা যদি আমি করতে চাই, তখন আমাকে হাইটের পরিবর্তে ইউজ করতে হবে মিনিমাম হাইট, মিন হাইট। তাহলে দেখেন আমি যদি কিছুই না দেই, তাহলে মিনিমাম 20 পিক্সেল থাকবে। আর আমার ওর ভিতরে যদি কোনো কন্টেন্ট আসে যেটা 20 পিক্সেলের বেশি, তাহলে যতদূর এই কন্টেন্টটা দেখানোর জন্য যতদূর জায়গা প্রয়োজন ততটুকু জায়গা সে নিয়ে নেবে। আমি এইটুকুকে যদি আবার এখানে অ্যাড করি, তাহলে দেখেন যত বড় হবে এটা নিজে নিজে তত বড় হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ বলেন। আসতো, কন্টেন্ট থাকলে তো আসবে। এই তো দেখা যাচ্ছে কন্টেন্ট থাকলে তো আসবে, কিন্তু যদি কন্টেন্ট না থাকে বা আপনি চাচ্ছেন যে মিনিমাম এতটুকু থাকবে, এখন মনে করেন আপনার সাপোজ এখানে একটা পোস্ট, কি হচ্ছে আপনার ওয়েবসাইটে, এটা হলো একটা পোস্ট সেকশন। ঠিক আছে? একটার পর একটা পোস্ট আসবে। সাপোজ এরকম চিন্তা করেন, এখন কি হচ্ছে মনে করেন সব এক জায়গায় লেগে গেছে। আমি কি করলাম, একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট ফাঁকা করব, মার্জিন বটম সাপোজ 10 পিক্সেল। তাহলে আমি তিনটাকে আলাদা করলাম। মনে করেন আমি এরকম পোস্ট দেখাতে যাচ্ছি, একটার পর একটা পোস্ট দেখাতে যাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে আমার সবগুলো পোস্ট তো একই রকম না থাকতে পারে। আমার মনে করেন একটা পোস্ট আছে যে পোস্টটা এরকম। এখন দেখেন
এটা কিন্তু ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে মিনিমাম আমার এই যে কোনো একটা পোস্ট হইলেই সেটা মিনিমাম জানি 100 পিক্সেল হাইট থাকে, মিনিমাম 100 পিক্সেল হাইট থাকে, আর উপরে যত যাবে তত থাকবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, মিনিমাম হাইট ওই 100 পিক্সেল। তাহলে দেখেন এখানে কিন্তু কন্টেন্ট নেই, তারপরেও এটা বেশি হয়ে গেছে, মিনিমাম ওই 100 পিক্সেল কিন্তু। আর যেটাতে কন্টেন্ট আছে, সাপোজ এটাতে এই মাঝখানেরটাকে যদি আমি আরও একটু বাড়াই বোঝার জন্য, তাহলে দেখেন এটা কিন্তু যেরকম কন্টেন্ট তার উপরে ডিপেন্ড করে কিন্তু বিহেভ করতেছে, কিন্তু মিনিমাম এই 100 পিক্সেল বা 50 পিক্সেল আমি যা দিয়ে দিই না কেন সেটা থেকে যাবে। তাহলে দেখেন একটা কিন্তু মোটামুটি একটা ভালো ইসে চলে আসছে, যে আমি যদি এরকম কোনো সময় দরকার হয় যে আমার কিছু যদি নাও থাকে বা কিছু থাকলেও আমার মিনিমাম এরকম থাকতে হবে, আর যদি যত বেশি হয় তত থাকলো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এরকম টেকনিক ইউজ করতে পারি, সেটা হলো মিনিমাম হাইট। তো ব্যাপার হলো এরকম, আমরা মিনিমামের জায়গায় ম্যাক্সও ইউজ করতে পারি, সেটা হলো ম্যাক্সিমাম হাইট, যে সর্বোচ্চ এত হতে পারবে। এখন যদি আমরা এখানে ম্যাক্স বলে দিতাম, তাহলে দেখেন ব্যাপারটা কি হলো, সেটা তো আর দেখা যাবে না, তাই না? তাহলে এটা হাইটের পরিবর্তে আমরা ওয়াইডটাও ব্যবহার করতে পারি, ওয়াইডের জায়গায়ও আমরা মিন ওয়াইড, ম্যাক্স ওয়াইড সেটা ব্যবহার করতে পারি। এখন যখন আমরা এরকম দেখতেছি তখন আমরা আরেকটা জিনিস দেখি, যেটার নাম হলো ওভারফ্লো। ঠিক আছে, ওভারফ্লো এখানে আছে, এই যে ওভারফ্লো। তো ওভারফ্লোটাও আমরা একটু দেখি, পাশে ওপেন করি। তো ওভারফ্লোটা কি জিনিস, আমাদের এটা লাগছে না, এটা অফ করে দিই। দেখেন ওভারফ্লোটা কি জিনিস, ওভারফ্লোটা হলো এরকম কোনো জিনিস যেটা আমার ওই এরিয়ার ভিতরে যদি না করে, সাপোজ মনে করেন যে আমার মিন হাইট না, আমার মনে করেন আছে হাইট 50 পিক্সেল, মনে করেন আমার এরকম একটা আছে, একটা সেকশন আছে যেটার হাইট হলো 50 পিক্সেল। এখন এই হাইটের ভিতরে আমি মনে করেন যে এই সবগুলো লেখা তো আমার দেখা যাচ্ছে না, ভেঙে বাইরে চলে আসছে, তাই না? এখন আমি চাইলে এটার জন্য একটা অ্যাকশন নিতে পারি, সেটা কি কীরকম অ্যাকশন, আমি আর একটু বাড়াই, 90, একটু বড় করি তাহলে ভালো হবে। এখন এইটার জন্য আমি যদি একটা অ্যাকশন নিতে চাই, যে না বাইরে যেগুলো বের হয়ে চলে গেছে সেই লেখাগুলো হয়তো দেখা যাবে না, অথবা এই লেখাগুলো দেখা যাবে, এখানে স্ক্রল বার আসবে। যেমন এখানে দেখেন এই বক্সটা যত বড়, এখান থেকে এই পর্যন্ত, আমি যেখানে কোড লিখতেছি এখান থেকে এই পর্যন্ত, কিন্তু লেখাটা তার থেকে বেশি না, তার থেকে বেশি। তাহলে কি সিস্টেম হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটা স্ক্রল বার আছে, আমি স্ক্রল করতে পারতেছি, জায়গাটা কিন্তু বাড়ে নাই, দেখছেন? মেন সেকশনটা কিন্তু বেশি হয় নাই, কিন্তু তার ভিতরে আমি স্ক্রল করতে পারতেছি। তো আমি যদি এইখানে এরকম একটা সেকশন করতে চাই যে আমার লেখাটা বেশি হয়ে গেছে বা কন্টেন্ট বেশি হয়ে গেছে, লেখা বলে কোনো কথা নাই, কন্টেন্ট, সবই কন্টেন্ট, সেটা ইমেজ হতে পারে, সেটা দেখা গেল অডিও ভিডিও, যে কোনো জিনিস। তো আমার একটা লেখা ওভারফ্লো হয়ে গেছে, তো এটাকে যদি আমি চাইলে কি করতে পারি, তাহলে দেখেন চাইলে আমরা এটা ভিজিবল অবস্থায় রাখতে পারি, যেটা ডিফল্ট অবস্থায় থাকে, এখানে দেখেন ডিফল্ট লেখা, তার মানে এখন যে অবস্থায় আছে এটা হলো ভিজিবল, তার মানে দেখা যাবে। দেখা গেলে কি হবে, যদি বেশি হয়ে যায় তাহলে ভেঙে নিচে চলে আসবে। হিডেন মানে হলো দেখা যাবে না, যেটুকু বাইরে গেছে সেটুকু দেখা যাবে না। স্ক্রল মানে হলো যেটুকু বাইরে গেছে তার জন্য একটা স্ক্রল বার আসবে,
না, স্ক্রল দিলে হলো সব সময় স্ক্রল বার আসবে, এটা তো বাইরে যায়নি, এর জন্য স্ক্রল বার আসবে। দেখেন আমরা যদি দেখি, আর যদি আমরা অটো দেই, অটোর কাজ হলো স্ক্রল বার যদি প্রয়োজন হয় তখন স্ক্রল বার আসবে, প্রয়োজন না হলে আসবে না। এটা আমরা দেখব, দেখলে আমরা বুঝতে পারবো যে তিনটা কি কি কাজ হচ্ছে। তাহলে আমরা প্রথম লিখলাম ওভারফ্লো। আমরা জানি যে ওভারফ্লো কি, এই ভিজিবল যেটা সেটা ডিফল্ট থাকে, তার মানে আমাদের এখন আছে, কিছু না লিখলে ভিজিবল, তাহলে আমার এটা দেখার দরকার নেই। আমি যদি হিডেন দেই তাহলে দেখেন যে অংশটুকু বাইরে চলে গেছে সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। ক্লিয়ার? যে অংশটা বাইরে চলে গেছে সেটা আর দেখা যাচ্ছে না। এখন আমরা কি করতে পারি, আমরা স্ক্রল করতে পারি। আমরা যদি স্ক্রল করে দিই তাহলে দেখেন সবগুলোতে স্ক্রল বার চলে আসছে। এখন এটাতে তো স্ক্রল করে দেখা যাচ্ছে, ভালো কথা, এটাও বেশি হয়ে গেছে, এটাতে স্ক্রল বার আসছে, সেটাও ভালো কথা, আমি দেখতে পাচ্ছি। এখন ব্যাপার হলো আমার এই লেখাটা তো ওভারফ্লো হয় নাই, কিন্তু এখানেও একটা স্ক্রল বার চলে আসছে, তাই না? এবং এটা কিন্তু দুই দিকে স্ক্রল বার আসছে, নিচেও আসছে উপরেও আসছে, এই লেফট রাইটের জন্যও আসছে, টপ বটমের জন্যও আসছে। তো আমার এই জিনিসটা তো ওভারফ্লো হয়নি, কিন্তু এটার জন্য তো একটা স্ক্রল বার চলে আসছে, তাহলে এটা একটু খারাপ হলো। তো আমি এই সমস্যাটা যদি ঠিক করতে চাই তখন আমাকে লিখতে হবে ওভারফ্লো অটো। এটার মানে হলো যেটাতে ওভারফ্লো হয়ে গেছে স্ক্রল বারটা সেখানে দাও, কিন্তু যেটা ওভারফ্লো হয়নি তার জন্য স্ক্রল বারের দরকার নেই। দেখেন এখানে স্ক্রল বার নাই, আর এই দুটো ওভারফ্লো হয়েছে বলে এখানে স্ক্রল বার চলে আসছে। ঠিক আছে না? তাহলে আমরা চাইলে এরকম করতে পারবো। এখন চিন্তা করেন আমাদের ফেসবুকের যে চ্যাট বক্স যেটা আসে সেখানে কি হয়, অনেক মেসেজ, কিন্তু মেসেজ বক্সটা যেখানে আমরা লিখি সেটা কি বড় হয়ে যায়? সেটা তো বড় হয়ে যায় না, তাই না? তাহলে ওখানে কি সিস্টেম করা সেটা আমরা বুঝতে পারতেছি। এখন দেখেন আরেকটু জিনিস যেটা, সেটা হলো এই ওভারফ্লোটা আমি যদি এখানে অটো দিয়ে দিই, সাপোজ স্ক্রল দিয়ে দিই, তাহলে কি ঘটনা ঘটলো দেখেন, নিচেও কিন্তু একটা স্ক্রল বার আসছে, যেটা তো আমি চাই না। আমি চাচ্ছি শুধু এই পাশের স্ক্রল বারটা থাক, এটা তো স্ক্রল বার হওয়ার দরকার নেই। তাহলে আমরা চাইলে ওটা কন্ট্রোল করতে পারি কিভাবে, ওভারফ্লো এক্স অ্যান্ড ওভারফ্লো ওয়াই। তার মানে আমরা যদি ওভারফ্লো ওয়াই দিই তার মানে হলো উপর নিচে ওভারফ্লো হইলে কি হবে, আর ওভারফ্লো এক্স মানে হলো যে এই হরিজোনাল বরাবর হচ্ছে স্ক্রল করলে কি হবে। তাহলে আমার এখানে কি ইউজ করতে হবে বলেন তো, নিচেরটা না চাইলে একজন বলেন। আমি নিচের স্ক্রল বারটা চাচ্ছি না, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? ওয়াই হিডেন? কেন, এটা কি ওয়াই? ওভারফ্লো এক্স কি হবে, মানে আমি ওভারফ্লো এক্স হিডেন, আচ্ছা আমি হিডেন বলবো, তা অত কি আমার বলার দরকার আছে? আমি যদি বলে দিই ওভারফ্লো ওয়াই অটো, তার মানে কি আমি ওভারফ্লো ওয়াই এর দিকটা কি করতে যাচ্ছি, অটো করতে যাচ্ছি। মানে যদি আমার দরকার হয় তাহলে আসবে, না হলে দরকার নেই। তাহলে দেখেন এর নিচে নাই, শুধু যেটার দরকার সেটা লেফট রাইটে ওই উপর নিচে আসছে, যেটার দরকার নেই সেটা আসার দরকার নেই। তাহলে আমি কি বলতে পারি, ওভারফ্লো ওয়াই ওয়াই অটো বলতে পারি। তার মানে ওয়াই এর দিকে অটোমেটিক হবে। ক্লিয়ার? কি করলাম, আমার এক্স হিডেন, ওয়াই এইটা সেটা অত কিছু তো বলার দরকার নেই, আমি বলবো ওভারফ্লো ওয়াই অটো।
তার মানে এর দিকে ওই ভার্টিক্যালি আমার হচ্ছে ওভারফ্লোটা কন্ট্রোল করব, এবং সেইটা কিভাবে কন্ট্রোল করতে চাচ্ছি, অটোমেটিক কন্ট্রোল করতে চাচ্ছি। মানে যদি ওভারফ্লো হয় তাহলে স্ক্রল বার আসবে, আদারওয়াইজ আসবে না। ভেরি সিম্পল কনসেপ্ট। ওকে, তাহলে আমরা এখানে ডিসপ্লে পড়তেছিলাম, ভালো কথা। এরপরে আমরা ওয়েট নিয়ে কথা বললাম, ম্যাক্স মিন নিয়ে কথা বলছি। এরপরে আমরা দেখতে পারি পজিশন। দেখেন, আপনারা যদি একটু সুন্দর করে বাসায় নিজে নিজে এরকম ওপেন করে সুন্দর করে ধরে ধরে পড়েন, তাহলে কিন্তু সুন্দর বুঝতে পারেন। তাহলে এত কষ্ট করে মানে এই ভিডিও ওপেন করে আপনাদেরকে আমার আর এরকম লাইন বাই লাইন পড়ে দিতে হয় না, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমাদের আরও একটা জিনিস সিএসএস এ মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে আমরা যদি কোনো এলিমেন্টকে পজিশন, তো আমরা বুঝি যে নিজের জায়গা, তাই না? সেটা যে কোনো জিনিসের একটা পজিশন আছে। তো ব্যাপার হলো ওই পজিশনটা আমরা যদি চাই যে না, পজিশনটা আমরা চেঞ্জ করব কোনো একটা এলিমেন্টের, যেমন চিন্তা করেন এই যে আমার পিছনে যে ইটা দেখা যাচ্ছে, ঠিক আছে, পিছনে আমার যে সাইডটা দেখা যাচ্ছে, এই সাইডের উপরে আরেকটা লেআউট চলে আসছে, কিন্তু আমাদের জানা মতে কখনো ডিপ ইউজ করলে কি একটা লেআউট আর একটা লেআউটের উপরে যাওয়া পসিবল? কারণ ডিপ তো একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? তাহলে সবসময় সেই নতুন লাইন থেকে শুরু হবে। কখনো কি অন্য কোনো এলিমেন্টের কোনো সেকশনের উপরে যেতে পারবে? ন্যাচারালি পারবে না, কিন্তু আমাদের তো এরকম দরকার হতে পারে। এই দেখেন আমার যে মিটিংয়ের ইটা যে চলতেছে, যে হচ্ছে যে স্ক্রিন শেয়ার দেওয়া, তো এই যে সেকশনটা, এটাও তো দেখেন এর উপরে আসছে, কিন্তু ন্যাচারালি তো এটা আসা উচিত ছিল না, তাই না? আমরা পড়ে আসছি, একটু আগেই পড়ে আসলাম ব্লক লেভেল কি হবে, যে নিজে কোনো অন্য কারোর এরিয়া যাবে না আর অন্য কাউকে নিজের এরিয়া আসতে দেবে না। সহজ কথা, নতুন লাইন থেকে শুরু হবে, পুরো জায়গা দখল করে থাকবে, কিন্তু এ তো সে হিসেব মানতেছে না। তার মানে যদি আমার কখনো এরকম দরকার হয় যে একটা এলিমেন্টকে তার পজিশন যেখানে সেখানে বাদ দিয়ে অন্য কোথাও সরায়ে বসাবো আমার ইচ্ছা মতো, তখন আমাদের এই পজিশন জিনিসটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো কী কী ধরনের পজিশন হতে পারে? স্ট্যাটিক হতে পারে, রিলেটিভ হতে পারে, ফিক্সড হতে পারে, অ্যাবসোলিউট হতে পারে, আর স্টিকি হতে পারে। তো এটা কী কী সেটা হলো বলতেছি। স্ট্যাটিক মানে, স্ট্যাটিক বলতে আমরা সচরাচর যেটা বুঝি সেটা, যেটা কোনো পরিবর্তন হয় না। ফিক্সড, ফিক্সড বলতে আবার এই ফিক্সড না, স্ট্যাটিক মানে হলো যেটা একবার বলা হয়েছে সেটা সেরকমই, সেটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা হলো স্ট্যাটিক। রিলেটিভ কি? রিলেটিভ নিয়ে আমরা আগেও কথা বলেছি। রিলেটিভ হলো যদি আমি কোনো একটা এলিমেন্টের সাপেক্ষে আরেকটা এলিমেন্টকে রিপজিশনিং করতে যাই, তখন যে এলিমেন্টের সাপেক্ষে অন্য এলিমেন্টটা সরলো, সেই মানে সেই 1 নম্বর এলিমেন্টটা হবে রিলেটিভ, আর যে কিনা অন্যজনের সাপেক্ষে সরে গেল, মানে যে সরে যাবে সে হবে অ্যাবসোলিউট, আর যে ফিক্সড থাকবে সে হবে রিলেটিভ। ক্লিয়ার? যে এলিমেন্ট সরে যাবে সে হবে অ্যাবসোলিউট, আর যে ফিক্সড থাকবে সে হবে রিলেটিভ। আর আমরা যদি ফিক্সড নিয়ে কথা বলি, তাহলে ফিক্সড স্ট্যাটিকের মতোই। ফিক্সড হলো একটা জায়গায় ফিক্সড করে রাখা, যেমন এই যে এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে পজিশন ফিক্সড। ওই দেখেন এক জায়গায় সেভাবে ফিক্সড হয়ে থাকবে। আচ্ছা, স্টিকি কি? স্টিকি হলো, দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে একটা ওপরে একটা হেডিং আছে, কিছু মেনু টেনু আছে, অপশন আছে, এখানে কয়েকটা বাটন আছে। যখন এখানে একটা মেনু বার আছে, যখন আমি স্ক্রল করে যাচ্ছি, দেখেন উপরের অপশনটা কিন্তু নেই, কিন্তু এই মেনু বারটা কিন্তু উপরে সব সময় দাঁড়ায় থাকতেছে। এটারও উচিত কি ছিল, এটার মতো এও উপরে উঠে চলে যাইতো, কিন্তু 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 যাচ্ছে না। এইটা কিন্তু সব সময় টপে এখানেই থেকে যাচ্ছে, আর সবগুলো এর নিচ দিয়ে চলে যাচ্ছে, দেখেন। তো এই যে জিনিসটা আমরা দেখতেছি, এটা হলো সেই স্টিকি। মানে স্টিকি করে দিলে আমরা কোনো একটা জায়গায় একটা পজিশনে আমরা তাকে আটকায় রাখতে পারবো।
আমরা চাইলে নিচেও রাখতে পারি, যে না সেই যে এরকম নিচে করে আসবো সেই এটা নিচে এসে ফিক্সড হয়ে থাকবে, এরকম দাঁড়ায় থাকবে। এটা যেমন উপরে আছে, টপে আছে, চাইলে আমরা এরকম বটমেও নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটু এক্সাম্পল দেখেন, যে এটা হলো একটা মেইন ডিপ, তার উপরে ওভারল্যাপ করছে আরেকটা ডিপ, কিন্তু এটা আসলে স্বাভাবিকভাবে হয় না। তো আমরা যদি চাই যে না কোনো একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের উপরে নিয়ে যাব, তখন আমাদের এই কাজটা করতে হয়। তো আমি বলছিলাম, দেখেন যেটা ফিক্স থাকে সেটা থাকে রিলেটিভ। তো প্রথম যেটা আছে, ধরে নেওয়া হয়েছে দুটো ডিপ আছে, দুটো ডিপের ভিতরে দুটো নাম দেয়া হয়েছে, যে একটা হলো মানে ক্লাস নেওয়া হয়েছে দুইটা। আমি একটু ওপেন করে দেখাই। আচ্ছা, ওটা ওপেন হোক, দেখি ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম। দেখেন একটা ডিপকে ক্লাস দেওয়া হয়েছে রিলেটিভ, সেকেন্ডটা হলো অ্যাবসোলিউট। ভালো কথা। এখন কি করা হচ্ছে দেখেন, প্রথমত কথা সেটা হলো আমি যদি এই জিনিসটা উঠাই দিই তাহলে কি হয় দেখেন, এটা কিন্তু নিচে চলে আসছে, কারণ আমি ডিপ ওই একটা ব্লক লেভেল এলিমেন্টের যে কথা পড়ে আসছি সে অনুযায়ী কাজ করতেছে। নতুন এলিমেন্ট নিউ লাইন থেকে শুরু হবে, পুরো জায়গা দখল করে থাকবে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি না, তোমাকে এরকম থাকতে দেওয়া যাবে না। তাহলে প্রথমে যেটা ফিক্স থাকবে সেটাকে আমরা বললাম পজিশন রিলেটিভ, মানে প্রথমেরটাকে আমরা বললাম পজিশন রিলেটিভ। ভালো কথা। তার একটা উইডথ দিলাম, হাইট দিলাম, একটা বর্ডার দিলাম। তাই উইডথ থাকলো, হাইট থাকলো, বর্ডার থাকলো, যাতে এটা বোঝা যায়। এবার এটারও কি আছে, উইডথ আছে, হাইট আছে, বর্ডার আছে, এটার মতো সেম। তার মানে এটা বক্সটা বানায় নিলাম। এখন এই বক্সটা কোথায় যাবে, এই বক্সটা এইটার উপরে আসবে, এটার সাপেক্ষে কাজ করবে। তাহলে আমি কি করব, পজিশন দিলাম অ্যাবসোলিউট। ঠিক আছে, অ্যাবসোলিউট দেওয়ার মানে সাথে সাথে কি হলো, এটা বুঝাই দিলাম যে এটা তো তুমি এই বক্সটা যার চাইল্ড তার প্যারেন্টের রিলেটিভ আছে, মানে এটার সাপেক্ষে আমি এটা কোনো জায়গায় বসাতে চাচ্ছি, এটা আমি বুঝাই দিলাম। আচ্ছা, কোথায় বসাতে চাচ্ছি, টপ থেকে 80 পিক্সেল, তার মানে উপর থেকে 80 পিক্সেল নিচে, আর রাইট 0, তার মানে এই বর্ডার বরাবর। কিন্তু যদি আমি লেফট 0 দিতাম তাহলে কোথায় যেত বলেন তো, লেফট 0 দিলে কোথায় যাইতো, এই পাশে না? তাহলে বোঝা গেল। তাহলে এখানে ব্যাপার হলো আমাকে টপ আর বটম থেকে একটা পজিশন দিতে হবে, আর লেফট আর রাইট থেকে একটা পজিশন দিতে হবে। এটা যদি আমি সেন্টারে আনতে চাই কোনো একটা ডিপকে, সেকশনকে, তাহলে অবশ্যই এটা হলো একটা ট্রিক। সেটা হলো মার্জিন 0 মানে হলো উপর থেকে নিচ থেকে কতটা জায়গা থাকবে। তাই আমি উপর থেকে নিচ থেকে যেহেতু টপ দিয়ে এখানে নিয়েছি, সুতরাং এখানে আর আমার নেওয়ার দরকার নেই। এই 0 অটন দেওয়ার মানে মিডলে চলে আসবে। আর মিডলে আসতে গেলে আরেকটা শর্ত আছে, সেটা হলো ওয়াইডটা ডিক্লেয়ার করা থাকতে হবে, যে এই জিনিসের ওয়াইডটা কত। তাহলে সে তার প্যারেন্টের ওয়াইডটা হিসেব করে আর এটাকে হিসেব করে সেন্টারে নিয়ে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হয়, আমাকে টপ আর বটম থেকে বলতে হয়। সাপোজ আমি যদি এই বর্ডারের গা থেকে নিতে চাইতাম, তখন কি লিখতাম, বটম সাপোজ 0 যদি দিতাম তাহলে কোথায় আসতো, দিলাম বটম 0। ও, বানান ভুল হয়েছে। দেখেন, বটম 0 লেফট 0। আবার যদি আমি চাই এই কর্নারে নিয়ে আসবো, তাহলে কি লিখতে হবে, বটম 0 রাইট 0। ক্লিয়ার? তাহলে উপরে এই কর্নারে নিয়ে আসতে গেলে কি লিখতে হবে, এই কর্নারে টপ 0 লেফট 0।
ক্লিয়ার? আমাদের নিজেদের ইচ্ছা মতো পজিশনিং করে আমরা বসাতে পারবো। তাহলে এটা কেন ব্যবহার করা হচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে বোঝা গেল, যে কে রিলেটিভ হলো কে অ্যাবসোলিউট হলো। এটা হলো পজিশন রিলেটিভ আর অ্যাবসোলিউটের মানে হলো যে আমি এক সাপেক্ষে আরেকজনকে সরাই বসাবো। এখন সেটা হলো যে শুধু সেটা বোঝাই দেওয়ার জন্য, আর কোথায় পজিশনিং হবে সেটা আমাকে এই যে লেফট, টপ, রাইট বা বটম দিয়ে বলে দিতে হবে। ঠিক আছে? আর আমি যদি চাইতাম এই বক্সটা পুরোটা এইটার মতো ওয়াইড নিয়ে নেবে, তখন আমি এখানে কি করতে পারতাম, আমি এখানে হয়তো 100% দিতে পারতাম, এখানে হাইট হয়তো আমি, আচ্ছা দেখেন ওয়াইড যেই আমি 100% দিছি সেই এটা পুরোটাকে দখল করছে। ঠিক আছে? কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার হয়েছে, দেখেন এই সেকেন্ড বক্সটা এই ছোট্ট একটু বাইরে চলে আসছে, এই পাশে অল্প একটু বাইরে চলে আসছে। কেউ একজন বলেন তো এটা কেন হয়েছে? আপনার কি তাই মনে হলো? ওভারফ্লো হবে কিসের জন্য? আমি তো একটা লেয়ারে আরেকটা লেয়ারের উপরে নিয়ে গেলাম, এখানে ওভারফ্লো বলে কিছু নাই। ঠিক আছে? এইটা, হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? বর্ডারের জন্য বলছেন? হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। কারণ আমরা জানি যে বর্ডারের জন্য আসলে আমাদের হিসাবটা কি হয়, ভিতরের কন্টেন্টটা হিসাব শুরু হয় কোথায়, মার্জিন এবং বর্ডারের পরের থেকে। কিন্তু তার মানে এই যে বক্সটা আমি 100% দিয়েছি লেফট জিরো টপ জিরো, তো টপ জিরো মানেও দেখেন এই বর্ডারের নিচ থেকে, আর এই লেফটের বর্ডারের পরের থেকে। তো যেহেতু এই লেফটের বর্ডারের পরের থেকে এটা শুরু হয়েছে, আর জায়গা নিচেই এই বড়টা যত বড় ততটার মতোই, সুতরাং এইটার থেকে একটু ভিতরে শুরু হয়ে, যেহেতু এটার মতোই জায়গা, সুতরাং এটার থেকে যদি ভিতরে শুরু হয় তাহলে ন্যাচারালি সেটা বাইরে চলে যাবে। এটা শুধুমাত্র এই বর্ডারটার জন্য এরকম চলে আসছে। যদি আমি বর্ডার না দিয়ে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতাম এখানে, এটা, আর সাপোজ এখানে দিয়ে দিলাম যদি রেড, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে দেখেন এটা কিন্তু পুরাপুরি মিশে গেছে, তাই না? এবার পুরোপুরি মিশে গেছে না? তাহলে ব্যাপারটা কি হচ্ছিল বুঝতে পারছেন? এটা কিন্তু আসলে বর্ডারের জন্য এই 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 যে লাল যে সেকশনটা, এটা কিন্তু বর্ডারের জন্য, এরও একটা বর্ডার ছিল, সবুজ সেকশনটা এরও একটা বর্ডার ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের যদি একটা হোমওয়ার্ক দেয়া হয় যে এই রকম পজিশনিং ব্যবহার করে আপনারা কি বাংলাদেশের মানচিত্র যেটা সেটা বানাতে পারবেন ডিজাইন করে? ও সরি, ফ্ল্যাগ। সার্কেল নেওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা বলে দিচ্ছি ট্রিক্সটা। আপনি চিন্তা করেন যে একটা সার্কেল কখন হয়? বর্ডার রেডিয়াসটা আসলে ফ্যাক্ট না। হ্যাঁ, বর্ডার রেডিয়াসটা দিতে হবে, কিন্তু মেন কনসেপ্টটা কি আমি সেটা বলার চেষ্টা করতেছি। ব্যাপার হলো, মনে করেন এ একটা পজিশন,
আর এখান থেকে মনে করেন এই আরেকটা পজিশন, তাই না? একটু কাছে নিই, মনে করেন এই আরেকটা পজিশন। এখন আমার এটা কি, এবার আবার এটা কি, এখান থেকে এই পর্যন্ত এটা কি, হাইট না ওয়াইড? এটা হাইট না ওয়াইড? হ্যাঁ, ওয়াইড। আর যদি আমি এরকম একটা বক্সের কথা চিন্তা করি, তাহলে এর উপর থেকে নিচে যেটা, এটা কি? তাহলে সার্কেলটা তখন হবে যখন এইটা ঘুরে এসে এই বিন্দুতে আবার লাগবে, তাই না? খেয়াল করেন, এইটা ঘুরে এসে যখন এই বিন্দুতে টাচ করবে, আবার এইটা ঘুরে যেয়ে যখন এই বিন্দুতে টাচ করবে, আবার এটা ঘুরে যেয়ে যখন এই বিন্দুতে টাচ করবে, এটা আবার ঘুরে যেয়ে এই বিন্দুতে টাচ করবে, তখন তো একটা সার্কেল হবে, তাই না? তাহলে একটা সার্কেলের ভিতরে দেখেন একটা চতুর্ভুজ থাকে, তাহলে ব্যাপারটা কি হলো দেখেন, আমি একটা সার্কেলের ভিতরে একটা চতুর্ভুজ পাইলাম না? চতুর্ভুজ বলতে আসলে এটা একটা বর্গ, ঠিক আছে? তাহলে সার্কেলের ভিতরে একটা স্কোয়ার থাকে। এখন স্কোয়ার যদি থাকে, তাই স্কোয়ার হওয়ার শর্ত কি? আমরা আসলে কখনো এভাবে ভেবে দেখিনি, কিন্তু আপনি নিজে একটু খাতা কলমে চেষ্টা করে দেখবেন বা একটু কনসেপ্টটা নিয়ে ভাববেন যে আমি কি করলাম। আমি একটা সেন্টার নিলাম, একটা পয়েন্ট নিলাম, ওই একটা পয়েন্ট নিলাম, নিয়ে আমি এটাকে করে দিলাম, টান দিয়ে লাগাই দিলাম, ভালো কথা। এখন আমি কি করলাম, আমার একটা বৃত্ত আঁকাতে হবে, মানে আবার নিচের একটা পজিশনে এসে এটা সেট করবে এটা পয়েন্টকে, তাহলে এই পয়েন্টটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এই পয়েন্টটাকে আমি অ্যাড করে দিলাম। তাহলে ব্যাপার হলো এইখান থেকে ঘুরে এসে যখন এটাকে টাচ করে এটাকে টাচ করে এটাকে টাচ করে এখানে আসবে, তখন একটা বৃত্ত হবে, তাই না? এটা একটু ছোট বড় হয়ে গেছে। তাহলে দেখেন এই মানে এটা যদি বর্গ না হয় তাহলে কিন্তু বৃত্ত হবে না, তখন আপনার যে বিভিন্ন রকম এটা হয়ে যাবে, ইলিপস এটা সেটা বিভিন্ন রকম হয়ে যাবে, উপবৃত্ত পরিবৃত্ত এইসব হয়ে যাবে, আঁকা বাঁকা ডিম টিম এইসব হয়ে যাবে, পুরো সার্কেল হবে না। সার্কেল হইতে গেলে কন্ডিশন হবে সার্কেলের সেন্টারে একটা স্কোয়ার থাকতে হবে। তাই স্কোয়ার হইতে গেলে কি কন্ডিশন একটু বলেন তো কেউ, স্কোয়ার কখন হয়? চার বাহু নিয়ে তো কথা না, ব্যাপারটা হলো হাইট এবং ওয়াইড, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকবে, এটা হলো তো ব্যাপার। চার বাহু অবশ্যই সমান, কিন্তু চার বাহু সমান হতে গেলে কি সেই এটাও এটাও মনে করেন সেই হাইট, এটাও হাইট, এটাও এটা ওয়াইড এটা ওয়াইড, তার মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, এটাই তো আমাদের এই হিসেবে। হ্যাঁ, চার বাহু সমান হতে হবে, কিন্তু ওই হিসেবে কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, তাই তো? তার মানে ব্যাপারটা হলো আমি যদি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নিতে গেলে, তার মানে আমি হাইট এবং ওয়াইড সমান দিই কোনো একটা এলিমেন্টকে দিয়ে, যদি আমি বর্ডার রেডিয়াস 50% করে দিই, তার মানে আমি বলতে চাচ্ছি এটাই হলো একটা বর্ডার। তা বলে দিলাম এই বর্ডারটা রেডিয়াস হবে কত, দিলাম সাপোজ 50, তার মানে এই কোণাটা বেঁকে গেল। তো এই কোণাটা যদি বেঁকে যায়, এই কোণাটাও বাঁকবে, এই কোণাটাও বাঁকবে, এই কোণাটাও বাঁকবে, সবগুলো লেগে যাবে, একটা সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? তার মানে সার্কেল বানাতে গেলে কি করতে হবে, হাইট এবং ওয়াইড সমান দিতে হবে, প্রথম শর্ত, না হলে সার্কেল হবে না। হাইট এবং ওয়াইড সমান দিয়ে বর্ডার রেডিয়াস 50 বা 50-র ওপরে করে দিতে হবে, 50 থেকে সার্কেল হয়ে যায়, 50 থেকে আপনি 100 পর্যন্ত যাই দেন না কেন সার্কেল হয়ে যায়, 50% অথবা 50 পিক্সেল, তার উপর থেকে সব সার্কেল। কিভাবে আমরা যদি একটু দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই 100 পিক্সেল দিছি, ওয়াইড দিতে হবে 100 পিক্সেল, সমান দিতে হবে দুটাই, BORDER বর্ডার রেডিয়াস
50 পিক্সেল বা 50%, একই কথা। দেখেন এটা একটা সেন্টার হয়ে গেছে। এখন সেন্টার যদি হয়ে যায়, এখন আমাকে এই জিনিসটা সেন্টারে আনতে হবে, তাই না? এই জিনিসটাও তো সেন্টারে আনতে হবে। তো সেন্টারে আনার জন্য আমরা কি করতে পারি বলেন তো? এখানে একটু সমস্যা আছে। জিরো অটো মানে হলো তো মিডল থেকে অটো। অফ আর আমি যদি বটমও 0 করে দিই, এবার যদি শুধু অটো দিই, তাহলে কি হয়? আচ্ছা দেখেন, এটা ঠিক নাই। এটা এই মাপটা ঠিক করলে এটা ঠিক এসে যাবে। এটা যদি হালকা একটু দিকে সরে আসে তাহলে হবে। এখানে হাইট ওয়েটটা আসলে মাপ অনুযায়ী নেই। ওই যে আমরা জানি 10:6, তো ওই রেশিওতে নিয়ে আসলে ওটা হবে। তার মানে হচ্ছে 10:6 হলে কত হবে? সাপোজ 160, তাই তো? তার মানে এখানে যদি 4 দিয়ে গুণ হয়, না 4 দিয়ে যদি গুণ হয় তাহলে 60-রে 4-24, 240 হবে। আর এটা হচ্ছে কতটা হয় জানি সার্কেলটা? 10:6 মানে কি? সাপোজ 100 আর 60, তাই না? তা 100-রে যদি আমি 400 বানাই তাহলে কত গুণ করলাম? 4 দিয়ে। তাহলে এটারেও 4 দিয়ে গুণ হবে। তাহলে হচ্ছে 4 গুণ 4 ইন্টু 100, 400, আর হলো 60 গুণ 4, তার মানে হচ্ছে 424, 240। আর এটাও যদি সেইভাবে হিসেব করে বসান তাহলে এটা আর একটু বড় হইলে পুরো আপনার সেন্টার হয়ে যাবে এবং আমাদের যেটা হচ্ছে আমরা আউটপুট চাচ্ছি সেরকম হয়ে যাবে। তখন কি করতে হবে? এটাকে বাদ দিতে হবে, এই লেখাগুলোকে উঠাই দিতে হবে। ঠিক আছে, এটা একটু বড় হতে হবে আর কি। এটা আমার মাপটা খেয়াল নেই যে এটা হচ্ছে বৃত্তটা কতটুকু হয়, এটা আমার মনে নেই। এই হিসাবে ফেলায় ওইটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই মাপ আছে। এটা যেমন ছোট হয়ে গেছে, ভালো লাগতেছে না। এইটা কত বড় হলে এই বৃত্তটা কত বড় হবে, এর একটা মাপ আছে না? ওটা তো আপনার হাইট আর ওয়াইট, এটারও একটা ইয়ে আছে, মাপ আছে যে এটা বৃত্তটা এত এরকম হইতে হবে। ঠিক আছে, ওটা আন্দাজে হয় না। আচ্ছা আমরা একটু বেশি করে দেখি 140, 140। হাইট ওয়াইট তো সমান দিলাম, বেঁকে গেল কেন? হ্যাঁ না, বর্ডার হচ্ছে আপনার এই করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, এই যে % দিয়ে দিতে পারেন বা করে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। দেখেন এবার অনেকটা মনে হচ্ছে একটু ভালো লাগতেছে। তাহলে দেখেন আসলে এই যে আমাদের যেটা দেখাতে চাচ্ছিলাম আমরা, সেটা হলো যে
এই পজিশন দিয়ে আসলে কত কিছু করা যায়, বা আমরা যদি পজিশনিং আসলে না করতে পারতাম তাহলে এরকম কি কোনো কাজ আমরা করতে পারতাম? আমরা পজিশনিং না করলে এরকম কিছু করতে পারতাম না, তাই না? তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, পজিশনিংটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এর বেশি কিছু দেখব না, আজকে হচ্ছে আমরা যে পর্যন্ত দেখছি আমরা সেগুলোকে প্র্যাকটিস করব, ঠিক আছে?